খুন কোনো খেলা নয়, এমনকি সমাধান করতে হবে এরকম কোনো ধাঁধাও নয়। কাজটা হচ্ছে মানবিকতার পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটির রিভিউ দিব সেই বইটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার। বইটির নাম হচ্ছে মুনফ্লাওয়ার মার্ডার্স। লেখক অ্যান্টনি হরোইটস, রূপান্তর সায়েম সোলাইমান, প্রথম প্রকাশ জানুয়ারি 2021, প্রকাশনী চিরকুট প্রকাশনী, প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 640 আর মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। আর জনরা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। আবারও রহস্যের আড়ালে রহস্য, আবারও একই মলাটের ভিতরে দুটো উপন্যাস, এবং আরো একবার সুজান রাইল্যান্ড আর অ্যাটিকাস পান্ডের দ্বৈরথ। ম্যাকপাই মার্ডার্সের সুজান রাইল্যান্ড এখন থাকে গ্রিসের ক্রিটে। ভালো মন্দ মিলিয়ে দিন কেটে যাচ্ছে পলিডোরাস হোটেলে, কিন্তু হুট করেই যেন দিক বদল করলো ঘটনার প্রবাহ, যেটা সুজান রাইল্যান্ডের জীবনে ঘটে আর কি। ধনী এক ইংরেজ দম্পতি হাজির হলেন পলিডোরাসে। সুজানকে শোনালেন অদ্ভুত এক গল্প। অ্যালান কনওয়ের লেখা অ্যাটিকাস পান টেক্স দ্য কেস বইটি পড়ে গায়েব হয়ে গেছে তাদের মেয়ে সিসিলি ট্রেহান। তবে তার আগে বলেছে আজ থেকে 8 বছর আগে সংঘটিত এক হত্যাকাণ্ডের দায়ে জেল খাটছে যে লোক, সে আসল খুনি না। নিজের ভিতরে এমন এক আহ্বান টের পেল সুজান, যা অগ্রাহ্য করা অসম্ভব পক্ষে। চলে এলো ইংল্যান্ডে, শুরু করলো তদন্ত। কিন্তু পদে পদে হাজারটা বাধা। ভালো মানুষের মুখোশ যারা পড়ে আছে, লেজে পা পড়লে তারাই ফোনাতলা বিষধর সাপ। শুধু তাই না, সে যদি পুলিশের কাছে বাধার কারণ হয় তাহলে গ্রেপ্তারের হুমকি দেওয়া হলো ওকে। এবং সে যখন রহস্য সমাধানের দ্বার প্রান্তে, তখন আরো একবার ওর জন্য পাতা হলো মৃত্যু ফাঁদ। সে ফাঁদ কি এড়াতে পারবে সুজান? সে কি সমাধান করতে পারবে জটিলতম এক রহস্যের, তাও আবার শুধু একটি বই সম্বল করে? চলুন পাঠক, আরো একবার আমরা সঙ্গী হই সুজান রাইল্যান্ডের অ্যাটিকাস পান টেক্স দ্য কেস ঘেটে ক্লু বের করে আমরাও সমাধান করার চেষ্টা করি মুনফ্লাওয়ার মার্ডার্সের। তো আমি রিভিউটি শুরু করছি। ম্যাকপাই মার্ডার্স বইতে যেমন সুজান রাইল্যান্ডকে দিয়েই কাহিনী শুরু হয়েছিল, মুনফ্লাওয়ার মার্ডার্স বইটিতেও সুজানকে দিয়েই কাহিনী শুরু হয়। তিনি এখন অনেক টেনশনে রয়েছেন। সারা জীবন তিনি সম্পাদনের কাজ করেছেন, এখন সেটা ছেড়ে গ্রিসের ক্রিটে পলিডোরাস হোটেল চালাতে গিয়ে সে বিরক্ত হয়ে গেছে। মানে স্বাভাবিক, সারা জীবন সে এক ধরনের কাজ করে গেছে, মানে যেটা তার পছন্দ ছিল, বই নিয়ে কাজ করেছিল, কিন্তু এখন সেটা ছেড়ে সে এখন অন্য একটা কাজে গিয়েছে, মানে যেমন মানে অন্য একটা তার মানে পেশা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে এখন যেটা এখন করছে সেটা তার ভালো লাগছে না, সে বিরক্ত হয়ে গেছে। তো ক্লান্তি, সম্পর্কের প্রতি অনীহা সবকিছু তাকে চেপে ধরেছে। আর ঠিক সেই সময়টাতেই তাদের হোটেলে এসে হাজির হলো এক ধনী ইংরেজ দম্পতি। তারা সুজানকে একটা তদন্তের দায়িত্ব দিতে চায়, যে তদন্ত আবার অ্যালান কর্নের লেখা অ্যাটিকাস পান টেক্স দ্য কেস বইটির সাথে সম্পর্কিত। মানে আগের বারের মতোই এক গল্পের ভিতর আরেক গল্প। কাহিনীর প্রথম দিকে কিছুটা স্লো থাকলেও পরে কিছুটা দারুণ গতি পায়। বই পড়তে পড়তে আপনার মাথায় চলতে থাকবে কে কাকে কেন আর কিভাবে খুন করেছে। এটা ঠিক, মানে এর আগেও যে মানে এই সিরিজের যে আরেকটা বই ছিল সেটাও দেখলাম যে প্রথম দিকে না স্লো থাকে, কিন্তু পরে কাহিনী এরকম ফাস্ট হয়, মানে এরকম রহস্য ঘনীভূত হতে থাকে, তখন আর কি পড়তেই ভালো লাগে, মানে তখন আর বিরক্ত লাগে না। তখন দেখা যায় যে আসলে কি হয়েছে কি হয়েছে এই জিনিসটা জানার জন্য তখন দেখা যায় যে বইটি পড়তেই থাকি, মানে একদম শেষ না করা পর্যন্ত। তো এক উপন্যাসে দুটি কাহিনী লেখা সহজ কিছু নয়, স্বাভাবিক, কিন্তু সেই কঠিন কাজটাই হরেস করে দেখিয়েছেন। দুটো কাহিনীর প্রেক্ষাপট আলাদা হলেও চরিত্রের একটা রেখা তিনি সূক্ষ্মভাবে টেনে দিয়েছেন। দুই কাহিনী শুরু হয়েছে দুই ভাবে, এটি বর্তমান সময়ে শুরু হয়ে অপহরণের তদন্ত দিয়ে, আর অন্যটির কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের 8 বছর পরে শুরু হয়, যেখানে চরিত্রদের পরিচিত করিয়ে এরপর একজনকে মেরে ফেলে তদন্ত শুরু করা হয়। অধ্যায়গুলো সাজানো হয়েছে সুন্দরভাবে, নাম ভিত্তিক ভাবে। কোনো অধ্যায়ে কি ঘটবে সেটার উপর ভিত্তি করে অধ্যায়গুলোর নামকরণ করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এক উপন্যাসে সাথে অ্যাকচুয়ালি দুইটা কাহিনী লেখা তো সহজ না, কারণ আবার সবচেয়ে বড় সমস্যা কি যে দুটো কাহিনী তাও ধর মানে মানলাম যে লেখা যায়, কিন্তু সেই দুইটা কাহিনীর মধ্যে যে সংযোগটা, মানে সংযোগটা যে স্থাপন করা হয়েছে সেটা কিন্তু আসলে অনেক কঠিন, যে দুটো কাহিনীর মধ্যে মিল রেখেই কিন্তু মানে এই বইটা লেখা হয়েছে। তো আমার মনে হয় যে এটা আসলে অনেক কঠিন কাজ, কিন্তু হরেস দারুণ করে সেই জিনিসটা করেছেন, আগের বইতেও করেছিলেন, এই বইতেও করেছেন। আর যে জিনিসটা যে অধ্যায়গুলোর নাম না আসলে মানে এমন ভাবে দেওয়া যে মানে বোঝা যায় যে অধ্যায় আসলে কি জিনিসটার উপর আলোকপাত করা হয়েছে, মানে অধ্যায়ের মূল আকর্ষণটা কি সেটা ওই অধ্যায়ের নাম দেখি না বোঝা যাচ্ছিল।
তো পারিপার্শ্বিক ও চরিত্রের বর্ণনা, পরিচয় পর্ব, সংলাপ, ছোট থেকে ছোট সব বিষয় নিখুঁত বর্ণনা রয়েছে এই উপন্যাসে। এছাড়াও অনেক নামজাদা লেখক, পরিচালক, আলোচিত চরিত্র, সিনেমা ইত্যাদির কথাও উঠে এসেছে বর্ণনাতে। তো প্লটের সাথে সংযুক্ত করার জন্য যা যা দরকার ছিল সবকিছু বর্ণনা ছিল এই উপন্যাসে। প্রতিটি ঘটনার পেছনে ব্যাখ্যা, নিখুঁত ডিটেলস সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই উপন্যাসটি পুরোটাই আসলে চরিত্র বিল্ড আপের উপর দাঁড়ানো। প্রতিটি চরিত্রই আসলে উপন্যাসের এক একটি খুঁটি ছিল। তো কার ভূমিকা কতখানি, কার স্বভাব কেমন, কে কত হিংস্র, কে কত ভয়ঙ্কর, আসলে সেগুলোর একটা মানে ক্লিয়ার ইমেজ পাওয়া যায় উপন্যাসটি পড়লে। তো কোনো চরিত্র হেলাফেলা করার মতো না, কোনো চরিত্র অকাজেরও না, আবার দেখা যায় যে খুব ছোট চরিত্রও না, যে মানে কাহিনীতে যে অনেক বড় ভূমিকা রাখতে পারে সেটাও আসলে এই বইটা পড়লে বোঝা যায়। মানে এখানে যেসব চরিত্র আছে, চরিত্র বিল্ড আপের উপরে আসলে বইটার কাহিনী, মানে চরিত্রগুলো দিয়ে না আসলে বোঝা যায় যে মানে কে কিরকম। বইটাতে এমন ভাবে লেখক মানে চরিত্রগুলো বর্ণনা করেছেন যে আসলে মানে কার স্বভাব কেমন বা কে কিরকম বা কে কি করতে পারে, এই জিনিসটা আসলে মানে যে পড়বে পাঠক, মানে যে পাঠক আর কি, তাকে ভাবতে বাধ্য করবে জিনিসটা, যে মানে আর ক্লিয়ার একটা ইমেজ পাওয়া যাবে। যে বিশেষ করে যেহেতু দুইটা বইয়ের মধ্যে মানে চরিত্রের মধ্যে মিল রাখা হয়েছে, মানে ওইভাবে আর কি, মানে কারণ বললামই তো যে দুটো কাহিনীর আসলে মিল আছে। তো সেরকম চরিত্রগুলোর মধ্যেও না মিল আছে, মানে সেই জিনিসটাই মানে মজা লেগেছে যে আসলে মানে ওই বইয়ের মানে ওই কাহিনীর কোন ক্যারেক্টার সাথে এই কাহিনীর ক্যারেক্টার মিলে, এই জিনিসটাও আসলে মাথায় এসেছে পড়ার সময়। তো মুনফ্লাওয়ার মার্ডার আসলে যতটুকু না ক্রাইম, তার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। আমার কাছে মনে হয়েছে যে মনস্তাত্ত্বিক একটা থ্রিলার। তো পশ্চিমা দেশগুলো আসলে যতটা ভালো ঠিক ততটাই না তার খারাপ দিকও রয়েছে। লিভ টুগেদার, অবাধ যৌনাচার, মানে সবকিছু এসব দেশে আসলে স্বাভাবিক। তো সেখানে ছোট ছোট বিষয় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, নানা কারণে তাদের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব, রেষারেষি, গোপনীয়তা, আর সেই কারণে দেখা যায় কারো প্রাণও চলে যায়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যে পশ্চিমা দেশে যদি যদি তাকাই তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল মানে করা যায় যে এমন না যে আমাদের দেশে হয় না বা এশিয়ান কালচারে হয় না, হয়, কিন্তু মানে পশ্চিমা দেশেগুলোতে এগুলি একদম স্বাভাবিক, এগুলি আর কি কোনো ব্যাপারই না এরকম। আমাদের দেশে তো সামাজিক বা ধর্মীয় একটা মানে বিধিনিষেধ আছে, সেক্ষেত্রে দেশে কিন্তু এই জিনিসটাও নাই, মানে পশ্চিমা দেশগুলোতে এই সমস্যাটাও নাই। তো দেখা যায় কি তাদের মধ্যে এই জিনিসটা থাকে যে লিভ টুগেদার, অবাধ যৌনাচার, মানে যার যেটা মধ্যে, এবং স্বামী স্ত্রীর মধ্যে না অল্পতেই দেখা যায় যে দ্বন্দ্ব থেকে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি আমাদের মানে এশিয়ান কান্ট্রিগুলির কথা বলি তাহলে তাহলে কিন্তু খেয়াল করবেন যে একদম বড় বড় ঘটনা ঘটলেও না স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মানে ছাড়াছাড়ির মতো জিনিসটা না সহজে হয় না। হ্যাঁ, মানে অনেকভাবে হয়তো মানে চেষ্টা করি আমরা যে ঠিক রাখতে, সম্পর্ক ঠিক রাখতে, সংসার ঠিক রাখতে, কিন্তু পশ্চিমা দেশগুলোতে জিনিসটা আসলে কম। তো এই জিনিসটা আর কি বইটাতেও, যেমন এই বইটাতেও এসেছে, সবকিছুর বর্ণনা রয়েছে। তাই এই যে বললো যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, তারপরে হয়তো মৃত্যুর কারণও হয়, এই জিনিসটাও আসলে না মানে এই বইটাতে উঠে এসেছে। যেমন যেটা মেইন কাহিনী মানে মুনফ্লাওয়ার মার্ডার্সের কাহিনী, যেটা যেটা বর্তমান সময়ের কাহিনী, সুজান রাইল্যান্ডের সময়কার। তো সেখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে সেখানে যে একটা মেয়ে ছিল, যেমন সিসিলি ট্রেহানের কথা বললাম, তার বিয়ের সময় একটা মেয়ে যখন বিয়ে করে তখন তার মনে আসলে অনেক ধরনের স্বপ্ন থাকে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক। আর লাভ ম্যারেজ যদি হয় তাহলে সেটা তো আরো বেশি থাকে। তাই এখানে দেখানো হচ্ছে যে তারও লাভ ম্যারেজ ছিল এবং সে কি পড়বে, মানে কি করবে, মানে এই জিনিসটা নিয়ে সে অনেক এক্সাইটেড ছিল। তো এখন হয় কি যে একটা মেয়ে যখন আসলে কাউকে বিয়ে করে তখন সে কিন্তু তার নিজের একটা মানে যে সারা জীবন যেখানে সে থেকেছে, মানে তার বাবা মা বা যেটাই, মানে এখানে মানে সে যাক বা না যাক বাবা মাকে ছেড়ে, অনেকে আছে বিয়ের পরে বাবা মার সাথে থাকে, কিন্তু তারপরে তো তার একটা নতুন জীবন হয় এবং তার মানে লাইফটা চেঞ্জ হয়ে যায় এবং সে তখন তার কাছে আসলে সবচাইতে কাছের কে থাকে, তার হাজবেন্ডই। তো একটা ভরসা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে আসে। তো যখন সেই মানুষটাই তার বিশ্বাসটা ভেঙে দেয় বা তার সাথে প্রতারণা করে, তখন এর থেকে কষ্টের মনে হয়, আমার মনে হয় আর কিছু হয় না। মানে একটা মেয়ের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তো এই বইটাতে আসলে সেটা উঠে এসেছে। এবং জিনিসটা হয় কি যে আপনি যখন কাউকে অনেক বিশ্বাস করেন, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের কথাই বলি, যে ওয়াইফ যদি খুব বিশ্বাস করে হাজবেন্ডকে, হ্যাঁ, এবং কোনোভাবে যদি বুঝতে পারে যে তার হাজবেন্ডের কোনো সমস্যা আছে বা কোনো দোষ আছে বা খারাপ, যখন একদম শেষ মুহূর্ত বা হাজবেন্ড তার জীবনে মানে মানে তার সাথে এমন কিছু করে যেটা সে ভাবেও নি, তখন আসলে সে কি ঘৃণা, হিংসা, রাগ বা কিছুই না, বিষাদ মাখা চোখে সে তাকিয়ে থাকে আর ভাবে যে আমি জানতাম। তখন সে হয়তো তাকে যদি খুনও করে ফেলে তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করার চেষ্টা কেন করে না, কারণ তার মনটা এমন ভাবে ভেঙে যায় যে সে তখন আসলে যে এটা বলবে যে কেন এমন করছো, বাট যে একটা মানুষের একটা আসলে মানুষের হয় কি, মানুষ বাঁচার চেষ্টা করে কখন বা যখন মানে তার মধ্যে ওই একটা মানে বাঁচার একটা স্পৃহা থাকে বা ভালো লাগা থাকে বা মানে একটা কিছু থাকে জীবনের প্রতি টান। কিন্তু একটা মানুষ যখন অনেক কষ্ট পায়, অনেক বড় আঘাত পায়, হ্যাঁ, যে জিনিসটা হয়তো সে ভাবেও নেই, সেই জিনিসটা যদি হয় তখন কিন্তু এই জিনিসটা হয়।
মানে তখন মানে মানুষের যে বাঁচার জন্য যেটা সহজাত যে প্রবৃত্তি মানুষ যেটা করে সেটাও মনে হয় মানুষ করতে পারে না, অনেকের ক্ষেত্রে আর কি এটা হয়। তো এই বইটাতে এরকম একটা জিনিস আছে, সেজন্য আমি আসলে বললাম, কারণ শেষের দিকে কিন্তু আমি এই কথাটাই মানে বললাম যে মানে পশ্চিমা দেশগুলোতে যেটা হয় এবং দ্বন্দ্ব থেকে মানে এরকম খুনাখুনি মারামারি হয়ে যায়, তো সেটা স্বাভাবিক যে একটা মানুষের ঝগড়াঝাটি লাগতেই পারে, কিন্তু খুনাখুনি মারামারি হয়ে যাওয়া তো অনেক বড় ব্যাপার। এই কাহিনীর মধ্যে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, এই কাহিনীটা আমার কাছে বললামই তো যেমন যে খুব ভালো লেগেছে, কারণ দুইটা কাহিনী যে মিল মিল করে যে মানে রহস্যটা যে সমাধান করা। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে দুইটা কাহিনীতে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে শেষে দিয়ে না আসলে কোনো যে প্রমাণ, একটা যে প্রমাণ এনে যে মানে যে খুন করেছে বা যে ভিলেন তাকে যে প্রমাণ করবে যে সে খারাপ, মানে সেই কাজটা করেছে, ওইটা না সেই খুন করেছে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে মানে দেখায়নি, কোনো প্রমাণই দেখায়নি যে মানে সে যে আসলে খুন করেছে সেটা যে কোনো প্রমাণ আছে সেটা না, দেখা গেছে কি যে বর্ণনা করছে, অ্যাটিকাস পান্ডেরটাও দেখানো হচ্ছে যে সে বর্ণনা করছে এবং সুজানেরটাও দেখানো হচ্ছে যে সে বর্ণনা করছে যে জিনিসটা এইভাবে এভাবে এমন ভাবে এই জিনিসটা হয়েছে। ওমা, পরে দেখি কি যে খুনি আপা সেটা না মানে মেনেও নিচ্ছে, খুনি প্রথমে অস্বীকার করলে পরে সে মেনে নিচ্ছে। আর আমার কথা হলো ভাই, যে খুনি সে তো মাস্টার মাইন্ড, সে একটা খুন করে সে সেটা ধামাচাপা পর্যন্ত দিয়ে ফেলেছে, কেউ বুঝতেই পারছে না যে সে খুন করেছে। হ্যাঁ, তো সেই মানুষ এত সহজে কেন ধরা দিবে যেখানে প্রমাণই নেই? হ্যাঁ, সে যদি মানে এখানে যেরকম মাস্টারমাইন্ড দেখানো হয়েছে খুনিকে, সেই খুনি তো অবশ্যই অস্বীকার করবে এবং সে অবশ্যই বলবে যে আমি যেটা করেছি এটা প্রমাণ কই, প্রমাণ দিন। তো এখানে তো না আমি দেখলাম অ্যাটিকাস পান কোনো প্রমাণ দিয়েছে না সুজান কোনো প্রমাণ দিয়েছে, তারা একটা ধারণার উপর ভিত্তি করে মানে তারা একটা মানে তারা নিজেরাও আসলে নিশ্চিত ছিল নাকি সেটাও আমি বুঝলাম না। মানে একটা জিনিসের উপর ভিত্তি করে বা তাদের যেটা মনে হয়েছে সেই ধারণার উপর ভিত্তি করে তারা একটা বিবৃতি দিয়েছে। যেমন আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে মানে এইটা হয়তো এই মানুষটা হয়তো এটা করেছে বা তার হয়তো দোষ আছে বা সে করেছে কিন্তু এটা লুকাচ্ছে, তো তখন আমরা এটা বলে দিই, কিন্তু ওটা কিন্তু আন্দাজের উপর বলা থাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে মানে তদন্ত করে প্রমাণ সহ নিয়ে এসেছে সেটা কিন্তু না, আন্দাজের উপর বলি, সেটা হতেও পারে নাও হতে পারে। তো এখানে যেখানে সুজান আর অ্যাটিকাস পান তো গোয়েন্দাই, আর সুজানও সেরকমই ছিল, মানে গোয়েন্দা না হলেও সে তো সেরকম রহস্য সমাধান করতে সিরিয়াসলি রহস্য সমাধান করছিল। তো তাদের এই জিনিসটা যে মানে একটা ধারণার উপর ভিত্তি করে বলে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে। কারণ একটা ধারণার উপর ভিত্তি করে কেন বলবে? মানে তাদের ধারণার সাথে তো বাস্তব নাও হতে পারে। আমরা যেমন যখন আন্দাজে কথা বলি মানে ধারণা করে কথা বলি তখন কিন্তু সেটা সবসময় যে সত্যি হয় তা কিন্তু না, কারণ ওটা তো আমাদের ভাবনা, আমরা যেরকম ভেবেছি। তো সেই জিনিসটা আমি ভাবলাম যে এখানে তো কোনো প্রমাণ একবারও দেখানো হলো না যে কোনো প্রমাণের ভিত্তিতে মানে খুনিকে মানে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটা খুনি নিজেই বলে দিচ্ছে, মানে খুনির সামনে সে বর্ণনা করছে আর খুনিও না সেটা বলে দিচ্ছে। তা কেমন খুনি এটা? তা ভাবলাম যে শেষে দিয়ে গিয়ে কি মানে খুনিগুলোর মনে কি মানে কোনো একটা অনুতাপ হয়েছিল, মানে খারাপ লাগা হয়েছিল যে যে কারণে তারা মানে প্রমাণ না পাওয়ার পরে তারা নিজেরাই ধরা দিয়েছে, এরকমও কিছু না। তাই এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে যে কখনো কোনো মাস্টার মাইন্ড খুনি আসলে মানে এত সহজে ধরা দেয় না, যেখানে প্রমাণ দিচ্ছে না সেখানে তো ধরা দেওয়ার প্রশ্নই ওঠে না। তো এই জিনিসটাই আমার কাছে এই বইটার খারাপ লেগেছে। এছাড়া কিন্তু বইয়ের কাহিনীটা সুন্দর, কারণ যেহেতু মার্ডার মিস্ট্রি, আসলে মার্ডার মিস্ট্রি কাহিনী কিন্তু সুন্দর হয়, কারণ কে কেন কিসের জন্য খুন করেছে ওই জিনিসটা আসলে বোঝা যায় না। তো মানে বইটা পুরোটা পড়লেই বোঝা যায়, বইটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তারপরে ওই যে বললাম না প্রথম দিকে স্লোয়ের কারণে খারাপ লেগেছে, কিন্তু কাহিনী ফার্স্ট আসলে যদি কাহিনী যদি সুন্দর হয় আসলে ফার্স্ট ফেজের হয় তাহলে কিন্তু আসলে মোটা বই শেষ করাও অত কষ্টের কিছু না। যদিও এখন আমার হয়েছে কি আমি আগে মোটা বই পড়তে পছন্দ করতাম, এখন জানি কেন মানে মোটা বই বেশি পড়তে আমার একটু বিরক্ত লাগে। সম্ভবত এটা হতে পারে যে আসলে এখন লাইফটাই চেঞ্জ হয়েছে অনেক এবং সময়টা কম পাই বই পড়ে, সেজন্য হতে পারে। এছাড়া তারপর আমি বললাম না, যদি মজা মানে বইটা যদি মজা লাগে আমার তাহলে কোনো সমস্যা হয় না, ভালোই লাগে পড়তে, আমি সময় বের করি পড়ার। আর বইটার পড়াশোনার কথা যদি বলি তাহলে এটা হচ্ছে হুম আমি এটা বলবো যে একটা কারণে বলবো যে এটা হচ্ছে আমার মানে প্রিয় চিরকুট প্রকাশনীর বই। আসলে প্রিয় বললাম কেন এই জিনিসটা, এই জন্য আমি হাসলাম, কারণ চিরকুট প্রকাশনীকে নিয়ে তো অনেক ধরনের অভিযোগ আছে মানুষের, এবং হ্যাঁ অভিযোগগুলো কিন্তু ভুল না, একদম ঠিক অভিযোগ, তাদের আসলে অনেক সমস্যা আছে। কিন্তু আমার কাছে তাদেরকে ভালো লাগে যে কারণে সেটা হচ্ছে তাদের কন্টেন্ট, তারা খুব ভালো নির্বাচন করে, তাদের বই অনুবাদ হোক বা মৌলিক হোক সবগুলি বই না তাদের দারুণ হয়। মানে আমি তো তাদের মানে এই প্রকাশনী বই বেশি কিনেছি কারণ আমার কাছে ভালো লাগে, মানে তাদের যে বইগুলো সেই বইগুলি আসলে কাহিনী সুন্দর এবং তাদের যে জিনিসটা হয় সবসময়, যেমন এই বই তো আছে তাদের প্রচ্ছদ সুন্দর, বইয়ের পৃষ্ঠা ভালো, প্রোডাকশন সুন্দর, এবং সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বানান ভুলটা অনেক কম। অন্যান্য প্রকাশনের বইতে বানান ভুলটা অনেক চোখে পড়ে আমার এবং বিরক্ত লাগে যদি বেশি বানান ভুল হয়, যত বড় বই তত বেশি বানান ভুল। কিন্তু এদিকে কিন্তু চিরকুট প্রকাশনী অনেক ভালো, মানে তাদের আমি বলবো তাদের সম্পাদনা তাদের সবকিছু আসলে খুব ভালো, প্রুফ মানে প্রুফ যে দেখে সেও, কারণ তাদের বানান ভুল মানে কম হয়। তারপরে তাদের যে বইয়ের যে মানে
প্রচ্ছদ, বাইন্ডিং, কাগজ, হ্যাঁ আমি বলবো সব, এবং মূল্য, সবচেয়ে বড় কথা মূল্যটাও কিন্তু অনেক কম। এত ভালো প্রোডাকশন, এত কম দামে, মানে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। এবং কাহিনীগুলোও খুব ভালো লাগে, যেমন এই কাহিনীটাই যে মুনফ্লাওয়ার মার্ডার্স, এটাও তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং হ্যাঁ, এই বইটা আমি তারাই মনে হয়, আমার মনে হয় যতগুলো মানে প্রকাশনী আছে 50% ডিসকাউন্টে বই বিক্রি করে, এর মধ্যে তারা একজন। এবং এটা আসলেই আমি বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি। আমি তো স্টুডেন্ট না এখন, কিন্তু যারা স্টুডেন্ট তাদের জন্য ভালো, এবং আমার জন্য, আমি স্টুডেন্ট না হলেও আমার জন্য ভালো যে ভালো বই, যে জিনিসটা, যে বইগুলো আমি আসলে পড়তে চাই সেই বইগুলো আমি আসলে একটা সুলভ মূল্যে পাচ্ছি। হ্যাঁ, কারণ সুলভ মূল্যে পাওয়ার ব্যাপারটা রয়েছে, সুলভ মূল্যে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সবাই কিনতে পারে না। তো হ্যাঁ, প্রকাশনের দিক দিয়ে আমি বলবো বেস্ট বইটা। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিতে পারেন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে যাবে। আর আমি উৎসাহ পাবো আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। যেহেতু আমি বলেছি যে আমি আসলে এখন এমনিতেও সময় একটু কম পাই, কারণ আমার সংসার, হাজবেন্ডের বিজনেস এবং আরো অনেক কিছু আছে। স্বাভাবিক, একটা মেয়ের লাইফ চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে। তারপরেও কিন্তু আমি একমাত্র এই বইয়ের রিভিউগুলো যে এখনো দিচ্ছি, সেটা কিন্তু একটু আপনাদের ভালোবাসার কারণে, কারণ আপনারা বইয়ের রিভিউ, আমার রিভিউ দেখেন এবং অনেক সময় মানে কমেন্টও করেন, অনেক কিছু জানতেও চান, যেই কারণে আমার মানে ভালো লাগে রিভিউটা দিতে। না হলে আসলে হয়তো এত কাজ সামলিয়ে আমি হয়তো রিভিউ দিতাম না। তো আমি বললাম না যে এত কিছু পরে হয়তো বই এখন কম পড়ছি এবং রিভিউটাও কম পোস্ট করা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি পোস্ট করার। এবং হ্যাঁ, আপনারা যদি কোনো বই রিভিউ চান বা যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর শুভ পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।